শেখ হাসিনা যেদিন ফিরে আসবেন, তিনি যখন আদালত অভিমুখে যাবেন বা তাকে যদি বিমানবন্দর থেকেই গ্রেফতার করা হয়, তাকে নিয়ে যখন কারাগারের দিকে যেতে হবে বা আদালতের দিকে যেতে হবে, তখন এই হাজার হাজার লাখ লাখ মানুষ যাদেরকে গত 2 বছরে ফ্যাসিস্টের দোসর চিহ্নিত করে তাদের ব্যবসা প্রতিষ্ঠান ভাঙা হয়েছে, কারখানা ভাঙা হয়েছে, চাকুরিচ্যুত করা হয়েছে, তাদের বাড়িঘর ভাঙা হয়েছে, তাদের আত্মীয় স্বজন, বাবা মা, এদের ওপর শারীরিক অত্যাচার চালানো হয়েছে, অনেককে হত্যা করা হয়েছে, যাদের অনেকের লাশ রেল লাইনে পাওয়া যাচ্ছে, নদীর ভেতর পাওয়া যাচ্ছে, তাদের স্বজনেরা, পরিবার, তারা তারা কোথায় যাবেন? তারা তো নিশ্চিতভাবে শেখ হাসিনার সঙ্গে তখন যুক্ত হবেন, শেখ হাসিনার সেই বিরাট কাফেলায়। 2024-এর 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই যে কয়েকটা কথা মানে নানাভাবে বলতে বলতে প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়েছে, তার মধ্যে একটা হচ্ছে শেখ হাসিনা হেলিকপ্টারে চেপে গণ অভ্যুত্থানের মুখে পালিয়ে গেছেন, আর আরেকটা কথা হচ্ছে যে শেখ হাসিনার নেতা কর্মী মন্ত্রী এমপিরা সবই বিভিন্ন দেশে পালিয়ে গেছেন। এখন শেখ হাসিনা যেমন একেবারে সামরিক বিমানে করে রাষ্ট্রের অনুরোধে আরেক রাষ্ট্রের আকাশসীমা খুলে দেওয়ার পর রীতিমতো জেনারেলদের প্রহরায় আরেক দেশে গিয়ে উপস্থিত হয়েছেন শেখ হাসিনার মন্ত্রী এমপিদের একটা বিরাট অংশ, শীর্ষস্থানীয় মন্ত্রী এমপিরা কারাগারে আটক আছেন 2 বছরের বেশি সময় ধরে বিনা জামিনে, অনেক ক্ষেত্রেই এমনকি বিনা অভিযোগে। অথচ এই যে একটা কথা ছড়িয়ে দেওয়া হয়, সেটা যে সত্য নয় সেটা যারা জানেন তারা জানেন। শেখ হাসিনা যখন বলেছেন যে তিনি দেশে ফিরছেন এবং তিনি তার নেতাকর্মীদের বলে রেখেছেন যে একটা দিন তোমরা সবাই আসো, আদালতে আমরা সবাই মিলে আত্মসমর্পণ করি, সেটা কত বড় একটা শোডাউনে পরিণত হতে পারে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে শেখ হাসিনা সম্প্রতি যে সাক্ষাৎকারটা দিয়েছেন, যেখানে সাংবাদিক লিখেছেন যে বৃহস্পতিবার রাতে তাদের মধ্যে কথা শুরু হয় টেলিফোনে, এই প্রথম শেখ হাসিনার কোনো টেলিফোন ইন্টারভিউ পেলেন কোনো সাংবাদিক, এবং সেই কথোপকথনটা প্রায় 1 ঘন্টা ধরে চলে এবং শুক্রবার গিয়ে শেষ হয়, মানে যাতে বোঝা যায় যে মাঝরাতে এই কথোপকথনটা হয় শেখ হাসিনার সঙ্গে ওই সাংবাদিকের, এবং শুক্রবারেই রয়টার্সের ওই খবর মানে প্রকাশিত হবার পর কিন্তু সারা পৃথিবীর সংবাদ মাধ্যম এটা পিক করেছে এবং এই খবর বারবার আলোচিত হচ্ছে, বারবার পুনঃপ্রকাশিত হচ্ছে। কারণ এই যে শেখ হাসিনা বারবার ঘোষণা দিচ্ছেন যে তিনি এবার ফিরবেন, তিনি এবছরের মধ্যেই ফিরবেন, এবং সর্বশেষ রয়টার্সকে তিনি বলেছেন যে তিনি দেশে ফিরে আত্মসমর্পণ যেমন করবেন, তিনি দেশে নির্বাসিত আরও নেতাদের নিয়ে যেমন দেশে ফিরতে চান, তেমনি দেশেও তার নেতাকর্মীদের সঙ্গে তার এমন সংযোগ সৃষ্টি হয়েছে যে তারা ভাবছেন দলে বলে এসে তারা একত্রে আদালতে আত্মসমর্পণ করবেন। কারণ শেখ হাসিনা বলছেন তিনি মৃত্যুর ভয় পান না, তিনি যদি মরতেই হয় তাহলে মরতে চান এই মাটিতে এসে, যে মাটিতে তার বাবা মায়ের কবর আছে, যে মাটিতে তার বাবা মায়ের রক্ত ঝরেছে। তিনি বলছেন তার আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের বিরুদ্ধে মামলার তো কোনো শেষ নাই, ঢালাও মামলা দেওয়া হয়েছে সারা দেশ জুড়ে। কাজেই তিনি এখন তাদেরকে বলেছেন, তার নেতাকর্মীদের বলেছেন যে একদিন তোমরাও আসো, আমি ফিরছি, আমি আদালতে আত্মসমর্পণ করব, তোমরাও আসো এবং আমরা সকলে মিলে আত্মসমর্পণ করব। শেখ হাসিনার রাজনৈতিক কর্মসূচি পরিকল্পনা পরিষ্কার, এবং শেখ হাসিনা কাদের নিয়ে ফিরবেন আর ফিরলে কারা কারা এসে তার সঙ্গে আদালতেও জড়ো হবেন। যে নেত্রী যদি আদালতে আত্মসমর্পণ করেন, নেত্রীকে যদি কারাবন্দী করেন, তাহলে আমাদেরও কারাবন্দী করুন। বাংলাদেশের কারাগারে কত নেতাকর্মীর ঠাঁই হবে এ প্রশ্ন কিন্তু শেখ হাসিনা তুলছেন গত কয়েক মাস ধরে। তার নেতাকর্মীদের সঙ্গে টেলিগ্রাম আলোচনায় কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সময় তিনি যে ফোরামগুলোতে আলোচনা করেন, সেসব অডিও বার্তায় বারবার বের হচ্ছে যে কত লোককে জেলে আটকে রাখবে সরকার আর কতদিন রাখবে, মানে জেলখানায় কত লোককে ধারণের ক্ষমতা আছে আওয়ামী লীগ সেটাও পরীক্ষা করে দেখতে চায়। কাজেই সারা দেশে যখন হাজার হাজার মামলা হয়েছে লাখ লাখ নেতাকর্মী সমর্থকের বিরুদ্ধে, তখন নেত্রী যেদিন ফিরবেন
সেদিন সত্যি যদি সারা দেশ থেকে সেই নেতাকর্মী সমর্থকেরা এসে আদালতে জড়ো হয়ে ঘোষণা দেন যে নেত্রীকে গ্রেফতার করছেন, আমাদের নামেও মামলা আছে, আমাদেরও গ্রেফতার করুন, তাহলে সত্যি এই সক্ষমতা কি বাংলাদেশের জেলের আছে? কিংবা এমন একটা রাজনৈতিক শোডাউন, এমন একটা রাজনৈতিক চমক সামাল দেওয়ার ক্ষমতা কি রাজনৈতিকভাবে, প্রশাসনিকভাবে, আইনিভাবে আছে বাংলাদেশের বর্তমান সরকার বা কোনো সরকারের? শেখ হাসিনা আসলে সরাসরি এই চ্যালেঞ্জটাই জানিয়ে দিতে চাইছেন। নিয়মিত শেখ হাসিনার অডিও বার্তাগুলো বেরিয়ে আসে, তাতে একদিকে সরকারের হৃৎকম্প যে হচ্ছে তার প্রমাণ সরকারের তরফ থেকে বারবার বলা হচ্ছে যে বিচারালয়ের নিষেধ আছে, উচ্চ আদালতের নিষেধ আছে শেখ হাসিনার সংবাদ প্রকাশে, তার কথা, তার বার্তা প্রকাশে, সেগুলো মেনে চলা উচিত সংবাদ মাধ্যমের। কিন্তু তিনি ইমেইলে সাক্ষাৎকার দেন, এ নিয়ে আবার একদল বিশ্লেষণ করেন যে হয়তো শেখ হাসিনা কথা বলার অবস্থায় নেই, এগুলো নিশ্চয়ই শেখ হাসিনার করা ইমেল নয়, এগুলো অন্য কোনো ব্যক্তি উত্তর দিচ্ছেন। এখন রয়টার্সের সাংবাদিক বলছেন তার সঙ্গে 1 ঘন্টার বেশি এই সাক্ষাৎকারটা দিয়েছেন শেখ হাসিনা, যেখানে তিনি দেশে ফেরার পূর্ণাঙ্গ পরিকল্পনা প্রকাশ করেছেন। তিনি বলেছেন বারবার তো ভারত সরকারকে চিঠি লিখছে বাংলাদেশ সরকার, এত চিঠি লেখালেখির তো দরকার নাই, তিনি নিজেই এখন দেশে ফিরতে প্রস্তুত, ডিসেম্বরের মধ্যেই দেশে ফিরবেন। এবং শুধু তিনি একা নন, তিনি দেশে ফিরবেন আওয়ামী লীগের আরো শীর্ষস্থানীয় নির্বাসিত নেতাদেরকে নিয়ে, এবং দেশেও তার নেতাকর্মীরা আদালতে আত্মসমর্পণের জন্য প্রস্তুত হচ্ছে। তো এত বড় রাজনৈতিক শোডাউনের জন্য সরকার প্রস্তুত? তো রয়টার্স বলছে যে শেখ হাসিনার একার মাথায় কিন্তু মৃত্যুদণ্ড নাই। শেখ হাসিনার আমলের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও এরই মধ্যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আর হত্যা মামলা তো আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের সকলের বিরুদ্ধেই হয়েছে। এখন শেখ হাসিনার সাথে কি তারপরেও নেতারা ফিরবেন? এ প্রশ্ন তুলছেন আবার অনেক বিশ্লেষক, যে শেখ হাসিনা মরতে প্রস্তুত, একদিকে তিনিই ফিরবেন কিনা সন্দেহ, আর তার আহ্বানে কেনই বা আওয়ামী লীগের নেতা কর্মীরা এসে আদালতে আত্মসমর্পণ করবেন, আর তার আহ্বানে কেনই বা বিদেশে থাকা শেখ হাসিনার নেতারা তার সঙ্গে দেশে ফিরে এসে জেলে ঢোকবার একটা সম্ভাবনা তৈরি করবেন। শেখ হাসিনা কিন্তু একা আওয়ামী লীগ পরিচালনা করছেন না। 2024-এর 5ই আগস্টের পর থেকে একটা দিনও বা কোনো মুহূর্তে আওয়ামী লীগের বিরুদ্ধে এত মামলা হামলার পরেও আওয়ামী লীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগের কোনো অঙ্গ সংগঠনের রাজনৈতিক কর্মকাণ্ড স্থবির হয়ে পড়েছে সেটা বলার কোনো উপায় নাই। কারণ শেখ হাসিনা টেলিগ্রাম সহ বিভিন্ন মাধ্যমে নিয়মিতভাবে তার দলীয় নেতাকর্মীদের সঙ্গে একেবারে তৃণমূল পর্যায় পর্যন্ত তার সংগঠন পুনর্গঠনের কাজ, তার সংগঠনকে চাঙ্গা করার কাজ অব্যাহত রেখেছেন। তার সঙ্গে জাহাঙ্গীর কবির নানক কিংবা বাহাউদ্দিন নাসিমের মতো নেতারা, যারা সেই ১/১১ সরকারের সময়টার কথা বলি কিংবা এরশাদ আমলের কথা বলি, মানে একটা চির বিশ্বস্ত সঙ্গী হয়ে শেখ হাসিনার সঙ্গে আছেন, এই নেতারা কিন্তু আছেন। এবং এই নেতারা সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলছেন 2024-এর আগস্টের পর থেকেই, এবং নেত্রীর নির্দেশনাতেই যে তারা কথা বলছেন, এবং তারা যে দলে সংগঠনে সংগঠিত থাকছেন এবং সাংগঠনিক কার্যক্রম এত বাধার মধ্যেও পরিচালনা করতে সর্বত প্রচেষ্টা জারি রেখেছেন, সেসব বিষয়েও কোনো রাগঢাক ছাড়াই সংবাদ মাধ্যমে কথা বলছেন। তাহলে এই জাহাঙ্গীর কবির নানক কিংবা এই যে বাহাউদ্দিন নাসিমের মতো নেতারা, তারা যে কোনো পরিস্থিতিতে শেখ হাসিনার সঙ্গে দেশে ফিরতে প্রস্তুত বা শেখ হাসিনার যে কোনো নির্দেশনা মেনে সে অনুযায়ী কাজ করতে প্রস্তুত, সেটা যেমন নিশ্চিতভাবেই ধারণা করা যায়। এই বাহাউদ্দিন নাসিম, এই জাহাঙ্গীর কবির নানকেরা তো দায়িত্ব নিয়েছেন যে শেখ হাসিনা যখন ঘোষণা দিয়েছেন তার দলীয় ফোরামে মে মাসে যে তিনি দেশে ফিরতে চান, দল যাতে সর্বত প্রস্তুত হয়, এবং দায়িত্ব দিয়েছেন এই শীর্ষস্থানীয় নেতাদের, এই শীর্ষস্থানীয় নেতারা সে দায়িত্ব নিয়েছেন এবং তারাই দলের সঙ্গে বিভিন্ন পর্যায়ে যোগাযোগ অব্যাহত রাখছেন। ছাত্রলীগের যে শীর্ষস্থানীয় নেতা সাদ্দাম হোসেন কিংবা সাধারণ সম্পাদক ইনান সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃস্থানীয় পদে থাকা তরুণেরা সহ যে তরুণদের ছাত্রত্ব বাতিল হয়েছে, যে তরুণদের ডিগ্রি বাতিল হয়েছে, যাদেরকে এলাকা ছেড়ে বিভিন্ন এলাকায় চলে যেতে হয়েছে এবং একটা নির্বাসিত পলাতক জীবনযাপন করতে হচ্ছে, ভাববার কি কোনো কারণ আছে যে এই
তরুণেরা ঠিক এরকম একটা নির্বাসিত পলাতক জীবনই যাপন করতে চান তাদের পুরো সময়টা জুড়ে, এবং দেশে ফিরে আবারও পূর্ণাঙ্গ অধিকারে নিজের দেশে নিজের মাটিতে জীবনযাপন করতে চান না? এদেরও তো লাখ লাখ কর্মী নেতারা সত্যিকার অর্থে বাংলাদেশেই আছেন। যে কজন আছেন বিদেশে, তারাও কি তাদের এই পুরো তারুণ্যের সময়টাই সত্যি বিদেশে একটা অবরুদ্ধ কিংবা একটা পরাজিতের জীবন যাপন করতে প্রস্তুত নন বলেই কিন্তু এত বাধার মুখেও সারা দেশে ছাত্রলীগের মিছিল ঠেকানো যাচ্ছে না। এই যে মহিবুল হাসান চৌধুরী নফেলের মতো নেতারা, যাদের পিতা মানে মহিবুল হাসান চৌধুরী নফেলের পিতা, তাকে চট্টগ্রামবাসী এমন এক বীর হিসেবে চেনেন যিনি মুজিব উন্মাদ ছিলেন এবং বঙ্গবন্ধু হত্যার পর সশস্ত্র যুদ্ধের প্রত্যাশায় ভারতে গিয়ে তারা কিন্তু সংগঠিত হওয়ার চেষ্টা করেছিলেন, এবং যখন দেশে ফিরেছেন তখনও আওয়ামী লীগ সংগঠিত করতে, শেখ হাসিনাকে দেশে ফেরাতে, শেখ হাসিনার পাশে থাকতে সর্বোচ্চ ভূমিকা পালন করেছেন। এই নেতারা, এদের যখন আওয়ামী লীগ, এমন নেতারা যখন শেখ হাসিনার পাশে আছেন, এবং আওয়ামী লীগ এমন একটা দল যে দলের কোটি কোটি সমর্থকেরা প্রজন্মান্তরে আওয়ামী লীগ করেছে, আওয়ামী লীগের রাজনীতিতে বিশ্বাস করেছে, একটা মুক্তিযুদ্ধের পক্ষের, ধর্মনিরপেক্ষ প্রগতিশীল বাংলাদেশের পক্ষে কাজ করাকে তাদের জীবনের ব্রত হিসেবে নিয়েছেন, তারা তো হঠাৎ করে জামায়াতে ইসলামী হয়ে যাবেন না, বা তারা হঠাৎ করে তারেক রহমানের ঝান্ডা উঁচিয়ে তো বিএনপির রাজনীতি করবেন না, বিএনপিকেও ভোট দেবেন না। তাহলে যে বাংলাদেশে এদেরকে দমন করে রাখা হচ্ছে, এদের রাজনৈতিক অধিকার প্রকাশের কোনো সুযোগ নাই, এবং এদের রাজনৈতিক অধিকার রক্ষার কোনো প্রচেষ্টা নাই, এদের নাকি বিচার হতে হবে, সকলের বিচার হতে হবে, এমনকি ছাত্রলীগ কর্মীর বোন স্কুলে যেতে পারবে না, ছাত্রলীগ কর্মীর মাকে জায়নামাজে পিটিয়ে মেরে ফেলা যাবে, এমন পরিস্থিতিতে সত্যি কি চুপ করে বসে থাকবেন কোটি কোটি নেতা কর্মী সমর্থক? শেখ হাসিনা হচ্ছেন সেই নেত্রী, 21শে আগস্ট তাকে হত্যার জন্য যখন গ্রেনেড হামলা চালানো হলো তার জনসভা মঞ্চে, তখন আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতা নেত্রীরা মৃত্যুবরণ করেছেন। আইভি রহমান মারা গেছেন, আহত হয়েছেন আওয়ামী লীগের অসংখ্য তৃণমূলের সাধারণ কর্মী সমর্থক, কিন্তু নেত্রীকে ছেড়ে পালিয়ে না গিয়ে বরং শেখ হাসিনাকে মানব বর্ম করে রক্ষা করে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের রাজনীতি, আওয়ামী লীগের নেতৃত্বকে রক্ষা করতে চেয়েছে আওয়ামী লীগের কর্মী বাহিনী, আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃত্ব। কাজেই শেখ হাসিনার দল, আওয়ামী লীগের দল, শেখ হাসিনা সাক্ষাৎকারে যেটা বলেন যে তার দল একটা আদর্শের ভিত্তিতে পরিচালিত একটা দল, এবং আওয়ামী লীগ কোনো মানে হঠাৎ করে গজিয়ে ওঠা সংগঠন নয়, কাজেই সেই আদর্শের ভিত্তিতে গড়ে ওঠা একটা দলকে হঠাৎ করে মিশিয়ে দেওয়া যায় না, বা হঠাৎ করে উধাও করে দেওয়া যায় না। শেখ হাসিনা তাই জানেন সব পেশায়, সব সেক্টরে, সর্বত্র তার সঙ্গে আদালতে গিয়ে আত্মসমর্পণ করার ব্যক্তিরা প্রস্তুত আছেন। এই যে বিভিন্ন সরকারি চাকুরিজীবী থেকে শুরু করে ব্যবসায়ী, সাংবাদিক, আইনজীবী, সকলের নামে ঢালাও হত্যা মামলা হয়েছে ফ্যাসিস্টের দোসর হিসেবে। শেখ হাসিনা যেদিন ফিরে আসবেন, তিনি যখন আদালত অভিমুখে যাবেন, বা তাকে যদি বিমানবন্দর থেকেই গ্রেফতার করা হয়, তাকে নিয়ে যখন কারাগারের দিকে যেতে হবে বা আদালতের দিকে যেতে হবে, তখন এই হাজার হাজার লাখ লাখ মানুষ যাদেরকে গত 2 বছরে ফ্যাসিস্টের দোসর চিহ্নিত করে তাদের ব্যবসা প্রতিষ্ঠান ভাঙা হয়েছে, কারখানা ভাঙা হয়েছে, চাকুরিচ্যুত করা হয়েছে, তাদের বাড়িঘর ভাঙা হয়েছে, তাদের আত্মীয় স্বজন, বাবা মা, এদের ওপর শারীরিক অত্যাচার চালানো হয়েছে, অনেককে হত্যা করা হয়েছে, যাদের অনেকের লাশ রেল লাইনে পাওয়া যাচ্ছে, নদীর ভেতর পাওয়া যাচ্ছে, তাদের স্বজনেরা, পরিবার, তারা কোথায় যাবেন? তারা তো নিশ্চিতভাবে শেখ হাসিনার সঙ্গে তখন যুক্ত হবেন, শেখ হাসিনার সেই বিরাট কাফেলায়। শেখ হাসিনা এসব বোঝেন, তাই শেখ হাসিনা বলছেন তিনি ফিরবেন, তার সঙ্গে নির্বাচিত নেতা কর্মীরা যেমন ফিরবেন, তেমনি সারা দেশে লুকিয়ে থাকা, অত্যাচার নির্যাতনের শিকার হওয়া, গ্রাম ছাড়া বাড়ি ছাড়া হওয়া আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠন সমূহের লাখ লাখ নেতা কর্মী সমর্থকেরাও এসে যুক্ত হবেন, আদালতে আত্মসমর্পণ করবেন,
সরকারের সামর্থ্য থাকলে সকলকেই সরকার গ্রেফতার করবে, বিচারের মুখোমুখি করবে। শেখ হাসিনা বলেছেন, বিচার শুরু হলেই বোঝা যাবে কত হাস্যকর অভিযোগে, হাস্যকর মামলায় তাদেরকে হয়রানি করা হচ্ছে।